এসএম নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদে আজকের আলোচনায় থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বারবার শোনা যাচ্ছে শান্তি চুক্তি হতে পারে, আদৌ কি সম্ভব? আর সর্বশেষ আলোচনায় থাকবে গাজায় ত্রাণ দিতে আসা অনেক সংস্থাকে আটকাচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের বিষয়ে মূল্যবান মতামত। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বারবার শোনা যাচ্ছে শান্তি চুক্তি হতে পারে, কিন্তু প্রশ্ন একটাই, সত্যিই কি এই যুদ্ধ থামানো এত সহজ? কারণ এই লড়াই শুধু বন্দুক আর ট্যাঙ্কের নয়, এটা জমি, মানুষ, বিদ্যুৎ, নিরাপত্তা আর বিশ্বাসের লড়াই। সহজ ভাষায় বললে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রায়ই শোনা যায় শান্তি চুক্তি হতে পারে, কিন্তু বাস্তবে প্রশ্ন হল হবে কিভাবে? কারণ এই যুদ্ধ শুধু বন্দুক ট্যাঙ্কের নয়, এটা জমি, মানুষ, বিদ্যুৎ, নিরাপত্তা আর বিশ্বাস সব মিলিয়ে একটা জটিল হিসাব। ডনবাস পুতিনের চোখের মণি কেন? ডনবাস হল ইউক্রেনের ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড। কারখানা, খনি, শিল্প সব কিছু এখানেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান লুহানস্ক পুরোটা, দোনেৎস্ক পুরোটা। এখন পরিস্থিতি হল লুহানস্ক প্রায় সম্পূর্ণ রাশিয়ার দখলে, দোনেৎস্কের প্রায় ৭৫% দখলে, কিন্তু স্লোভিয়ানস্ক ও ক্রামাতরস্ক এখনও ইউক্রেনের হাতে। এই দুই শহরই পুতিনের জন্য শেষ বাধা। জেলেনস্কি কেন ১ ইঞ্চিও ছাড়তে চাইছেন না? জেলেনস্কি পরিষ্কার বলেছেন, এটা শুধু জমি নয়, এখানে মানুষ থাকে। ডনবাসে প্রায় ৩ লাখ মানুষ বাস করে। এই এলাকা ছেড়ে দিলে নিজের নাগরিকদের ছেড়ে দিতে হবে, সংবিধান ভাঙতে হবে, ভবিষ্যতে আরও এলাকা হারানোর দরজা খুলে যাবে। তাই জেলেনস্কির অবস্থান শক্ত। আপোষের প্রস্তাব, মাঝখানের রাস্তা। যুদ্ধ থামাতে জেলেনস্কি প্রস্তাব দিয়েছেন, দুই পক্ষই সেনা সরাবে, এলাকা হবে নিরস্ত্রীকৃত, ফ্রি ইকোনমিক জোন হবে, আন্তর্জাতিক বাহিনী পাহারা দেবে। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে প্রশ্ন একটাই, পুতিন মানবেন? উত্তর সম্ভবত না। এই পরিস্থিতি অনেকটা এমন, দুইজন এক জমির মালিকানা নিয়ে ঝগড়া করছে। একজন বলছে পুরোটা আমার, আরেকজন বলছে চল মাঝখানে দালাল বসাই। কিন্তু সমস্যা হল, যিনি পুরোটা চান তিনি দালালকেই মানেন না। ডনবাস নিয়ে পুতিন আর জেলেনস্কির অবস্থান ঠিক এই রকমই। রাশিয়া কেন এখনও যুদ্ধ চালাতে চায়? রাশিয়ার সেনাপ্রধানরা পুতিনকে জানিয়েছেন, আমরা এলাকা দখল করছি। আর পুতিন হুমকি দিয়ে বলেছেন, শান্তিতে না হলে সামরিক পথেই সমাধান হবে। মানে রাশিয়া এখনও ভাবছে যুদ্ধ চালালে লাভ হবে। তাহলে কি রাশিয়া দ্রুত জিতবে? বিশেষজ্ঞদের হিসাব বলছে, বর্তমান গতিতে দোনেৎস্ক পুরো দখল করতে লাগবে ২০২৭ সাল পর্যন্ত। তাও নিশ্চিত নয়, কারণ দুই পক্ষই ক্লান্ত, টাকা শেষ, আন্তর্জাতিক চাপ বাড়ছে। ডনবাস ছাড়াও আরও এলাকা। জেলেনস্কি চান রাশিয়ার সেনা সরাক, খারকিভ, সুমি, দিনিপ্রপেত্রভস্ক, মিকোলাইভ, কিন্তু রাশিয়া এতে রাজি নয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আরেকটা বড় ঝামেলা। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিয়া রাশিয়ার দখলে। ২০২২ থেকে বন্ধ, বিদ্যুৎ তৈরি করছে না। ইউক্রেন বাইরে থেকে বিদ্যুৎ দিচ্ছে। চালু করতে হলে বিপুল টাকা। কাখোভকা বাঁধ নতুন করে বানাতে হবে। কে চালাবে এই কেন্দ্র? ইউক্রেন চায় নিরস্ত্রীকরণ, আমেরিকা চায় যৌথ ব্যবস্থাপনা, রাশিয়া বলে শুধু আমরাই চালাব। এখানে সবচেয়ে বড় সমস্যা বিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাব কেন এত গভীর? জেলেনস্কি বলেছেন, আমি পুতিনকে বিশ্বাস করি না। রাশিয়া আবার ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলেছে, প্রমাণ দেয়নি। ইউক্রেন বলছে এটা ভবিষ্যৎ হামলার অজুহাত। আরও যেসব কারণে চুক্তি আটকে আছে। ইউক্রেন চায় ন্যাটোর মতো নিরাপত্তা, ৮ লাখ সেনা রাখতে চায়। ইউরোপীয় সেনা ইউক্রেনে থাকবে,
রাশিয়া মানবে না। ইউক্রেনের ক্ষতি প্রায় $800 বিলিয়ন। রাশিয়ার ইউরোপে আটকানো সম্পদ €210 বিলিয়ন। ন্যাটো ও ইইউ ইস্যু। ন্যাটো রাশিয়ার লাল রেখা, ইইউ প্রক্রিয়া দীর্ঘ, জটিল। ইউক্রেনের সংবিধানে এই বিষয় লেখা আছে, তাই পিছু হটা সহজ নয়। গণভোট ছাড়া কি সমাধান সম্ভব? জরিপ বলছে মানুষ শান্তি চায়, কিন্তু ডনবাস ছাড়তে চায় না। তাই জেলেনস্কি চান 60 দিনের বড় বিরতি, তারপর গণভোট। কিন্তু রাশিয়া বলে বড় বিরতি মানে যুদ্ধ আরও বাড়ানো। শেষ কথা, ডনবাস, বিদ্যুৎ কেন্দ্র, নিরাপত্তা, ক্ষতিপূরণ আর বিশ্বাস, এই সব সমস্যার একটার সমাধান না হলে আরেকটা সামনে আসে। তাই শান্তির কথা যতই শোনা যাক, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি এখনও কথায় সহজ, কাজে কঠিন। ইসরায়েল জানিয়েছে তারা গাজায় কাজ করা 37টিরও বেশি আন্তর্জাতিক ত্রাণ ও মানবিক সংস্থার কার্যক্রম বন্ধ করে দেবে। এর মধ্যে রয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স MSF, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, কেয়ার ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এবং বড় দাতব্য সংস্থার অংশ যেমন অক্সফ্যাম ও ক্যারিটাস। ইসরায়েলের দাবি এই সংস্থাগুলো নতুন নিয়ম মানেনি, বিশেষ করে তাদের কর্মীদের তথ্য, অর্থের উৎস ও কাজের বিস্তারিত তথ্য পুরোপুরি জমা দেয়নি। এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। ইসরায়েলের অভিযোগ কি? ইসরায়েল অভিযোগ করেছে ডক্টরস উইদাউট বর্ডার্স এর কিছু কর্মী নাকি হামাসের সঙ্গে সহযোগিতা করেছে। ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেন, মানবিক সহায়তা স্বাগত, কিন্তু সন্ত্রাসবাদের জন্য মানবিক কাঠামোর অপব্যবহার আমরা মানব না। MSF কি বলছে? MSF এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে তারা কখনো জেনে বুঝে কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত কাউকে চাকরি দেয় না। গাজায় তাদের কাজ বন্ধ হলে পরিস্থিতি হবে ভয়াবহ। MSF জানায় গাজার প্রায় 20% হাসপাতালের শয্যা এবং 1/3 প্রসব কার্যক্রমে তারা সহায়তা করছে। তাদের ভাষায়, এই সিদ্ধান্ত আমাদের কাজের ওপর বিপর্যয়কর প্রভাব ফেলবে। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিক্রিয়া। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বলছে ইসরায়েলের নতুন নিয়ম খামখেয়ালি ও অযৌক্তিক। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রতিনিধি আমজাদ শাওয়া বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর করতে চাইছে। তিনি আল জাজিরাকে বলেন, এই সীমাবদ্ধতার উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা। পরিস্থিতি আরও খারাপ হবে, চিকিৎসকদের সতর্কতা। ব্রিটিশ চিকিৎসক ড. জেমস স্মিথ, যিনি আগে গাজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন, বলেন, যে পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ, এই সিদ্ধান্ত সেটাকে আরও নির্মম করে তুলবে। এর প্রভাব হবে তাৎক্ষণিক। 10টি দেশের যৌথ উদ্বেগ। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জাপান সহ 10টি দেশ এক যৌথ বিবৃতিতে বলেছে, গাজায় মানবিক পরিস্থিতি এখন বিপর্যস্ত। শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ চরম দুর্দশায় পড়ছে। 13 লাখ মানুষ জরুরি আশ্রয়ের প্রয়োজন। অর্ধেকের বেশি স্বাস্থ্যকেন্দ্র আংশিকভাবে কাজ করছে। 7,40,000 মানুষ নোংরা পানিতে প্লাবনের ঝুঁকিতে। তারা ইসরায়েলকে আহ্বান জানিয়েছে এনজিওগুলোকে কাজ করতে দিতে, স্থলপথ খুলে দিয়ে ত্রাণ প্রবাহ বাড়াতে। ইসরায়েলের জবাব। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যৌথ বিবৃতিকে বলেছে ভুল ও একপেশে সমালোচনা। তাদের দাবি, সমালোচক দেশগুলো হামাসকে নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে। গাজায় বাস্তব চিত্র। অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত 71,000-এর বেশি ফিলিস্তিনি নিহত। শত শত মানুষ অনাহারে মারা গেছে। হাজার হাজার মানুষ মারা গেছে প্রতিরোধযোগ্য রোগে। ওষুধ ও চিকিৎসা সামগ্রীর মারাত্মক সংকট। মানবিক সংস্থাগুলো বলছে, ইসরায়েল দাবি করলেও বাস্তবে গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকছে না। নতুন নিয়মের ভয়। মার্চে ইসরায়েল ত্রাণ সংস্থার নিবন্ধন প্রক্রিয়া বদলায়। নিয়মে বলা হয়, গাজায় কর্মরত সব ফিলিস্তিনি কর্মীর নাম জমা দিতে হবে। অনেক সংস্থা এই তথ্য দিতে ভয় পাচ্ছে, কারণ আগেও শত শত ত্রাণকর্মী নিহত হয়েছেন। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রতিনিধি শাইনা লো বলেন, এটা সুরক্ষার প্রশ্ন, আমরা আমাদের কর্মীদের ঝুঁকিতে ফেলতে পারি না। কি হবে এখন? সংস্থাগুলোর লাইসেন্স বাতিল হবে,
ইসরায়েল ও পূর্ব জেরুজালেমের অফিস বন্ধ হবে, আন্তর্জাতিক কর্মী ও ত্রাণ গাজায় ঢুকতে পারবে না। 1 মার্চের মধ্যে ইসরায়েল ছাড়তে হবে। শেষ কথা, আন্তর্জাতিক আদালত আগেই বলেছে ইসরায়েলকে গাজার মানুষের খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের দায়িত্ব নিতে হবে। কিন্তু বাস্তবে যা হচ্ছে তাতে প্রশ্ন উঠছে, ত্রাণ বন্ধ হলে গাজার মানুষের বাঁচার পথ কোথায়? এই ছিল আজকের বিশেষ আলোচনা। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী আপডেটে।